আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কিছুক্ষণ পর বাংলাদেশ শ্রীলঙ্কা বাঘ সিংহের হাই ভোল্টেজ ম্যাচ, এবং এই ম্যাচকে কেন্দ্র করে হাইপ স্কাই হাই। সবশেষ সিরিজে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল 2-1 এবং সেখান থেকে বাংলাদেশ যে মোমেন্টাম টি-20-তে পেয়েছিল সেটা এখনো চলমান। আবারও বলবো যে লাস্ট 7-9টা টি-20-র মধ্যে 7টায় বাংলাদেশ জিতেছে, এবং পার্সেন্টেজ করলে সেই সংখ্যাটা 80%-এর কাছাকাছি। বাংলাদেশ দল আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারবে। যদি বাংলাদেশ হারাতে পারে, এশিয়া কাপের টপ 4-এ যাওয়ার পথে টিম টাইগার্স অনেকটাই এগিয়ে যাবে। যদি না পারে, তাহলে বাংলাদেশ অনেকটাই বাজেভাবে পিছিয়ে যাবে। সেই ম্যাচে 11 নিয়ে বাংলাদেশের ম্যানেজমেন্টের মধ্যে কি চলছে সেই আলোচনা করব। মোটামুটি একটা সামাপ পেয়ে গেছি, এবং সেই সামাপে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের উন্মাদনা যেমন রয়েছে, খেলা দেখার আগ্রহ রয়েছে। যে কোনো ডিভাইসে, যে কোনো নেটওয়ার্ক থেকে আপনি স্মুথ খেলা দেখতে পারবেন অনলি অন টপিতে। আলোচনায় যেতে চাই, বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ভাবনা কতটা? অন্তত দুটা জায়গা নিয়ে ডিসকাশন রয়েছে, এটা হতে পারে তিনটাও। কেন বলছি? ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্টে যেই আলোচনাটা চলছে এই মুহূর্তে, সেখানটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, তাওহিদ হৃদয় লাস্ট ম্যাচে ফিনিশ করে এসেছেন, অপরাজিত থেকেছেন। যেই মুহূর্তে পার্টনারশিপ বিল্ড করা দরকার ছিল টানা 2 উইকেট পড়ে যাবার পর, সেই পার্টনারশিপ বিল্ড আপে হি প্লেড এ ভেরি ভেরি ক্রুশিয়াল রোল উইথ দ্য ক্যাপ্টেন লিটন কুমার দাস। সব ঠিক আছে, বাট একটা জায়গায় গিয়ে তাওহিদ হৃদয়কে নিয়ে প্রশ্ন তৈরি হবে। সেই প্রশ্ন তোলার জায়গা বা প্রশ্ন তৈরি হবার জায়গাটা হচ্ছে দ্য ওয়ে হি ব্যাটেড। সবশেষ দুটা টি-20 যদি দেখি, আমি পুরো ইয়ারের আসলে ক্যালকুলেশনটা করতে চাচ্ছি না, পুরো বছরে ক্যালকুলেশন করতে গেলে, মানে এই বছরের ক্যালকুলেশন করতে গেলে হৃদয় যে খুব ভালো অবস্থায় রয়েছে তা কিন্তু না। জাস্ট আমি যদি সবশেষ দুটা ম্যাচ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করি, সেখানটাও কিন্তু আপনারা কিছুটা হলেও কনভিন্সড হবেন যে এরকম ক্রুশিয়াল ম্যাচে হৃদয়কে রাখার ব্যাপারে টিম যদি দ্বিধান্বিত হয়, তাহলে সেটা কোয়াইট লজিক্যাল। নেদারল্যান্ডস এবং হংকং শক্তির বিবেচনায় টি-20-তে যথেষ্ট দুর্বলতম দল। এই দুই দলের বিপক্ষে হৃদয় লাস্ট 2 ম্যাচে এতটাই স্ট্রাগল করেছে যে তার স্ট্রাইক রেট বিলো 100। সিচুয়েশনটা দেখুন, সবশেষ ম্যাচে 97 স্ট্রাইক রেটে ব্যাট করা তাওহিদ হৃদয় তার আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে স্পোর্টিং উইকেটে সেখানটায় করেছিলেন 14 বলে 9 রান এবং স্ট্রাইক রেট 64 অনলি। তাওহিদ হৃদয় স্ট্রাগল করছেন, তাওহিদ হৃদয় ব্যাটে বল লাগাতে পারছেন না। তাওহিদ হৃদয় এই ফেলিওরটা করেছেন এমন একটা জায়গায়, যেই জায়গাটাতেই, যেই মাঠেই, যেই অ্যাটমসফিয়ারেই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে, সেই ম্যাচে আপনি তাওহিদ হৃদয়কে চান কিনা? হৃদয় মেন্টালি অনেক কিছুর কারণে ডিস্টার্ব, আমরা সেটা জানি, কিন্তু আলটিমেটলি লজিক্যালি যদি চিন্তা করেন, এটা নিয়ে একটা ডিবেট তৈরি হতেই পারে। বাট হৃদয়ের পক্ষেও যুক্তি রয়েছে। লাস্ট ম্যাচে তিনি রান করেছেন, অপরাজিত থেকেছেন, আউট হয়ে যাননি, রানে ফেরার চেষ্টা করেছেন। প্রেশার যেটা ছিল না দলের উপর, তুলনামূলকভাবে সহজ ওয়েতে ব্যাট করে অপরাজিত থাকার চেষ্টা সেটা তিনি করেছেন। কিন্তু বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্টকে যদি আপনি বিবেচনা করেন, সেখানটায় সামটাইমস এগেইনস্ট শ্রীলঙ্কা এরকম একটা কন্ডিশনে আপনার এক্সট্রা বোলারের দরকার হইতে পারে। হৃদয় সেই কাজটা যদি করতে না পারেন, সাইফ আবার পারেন। হৃদয় যদি 100-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করতে আপাতত না পারেন, সাইফ সেটা পারেন। সো নাম্বার 4-এ কে খেলবে সেটা একটা বড় প্রশ্ন, এবং আমার কাছে মনে হয় যে ডিসপাইট বিং মোর কনফিডেন্ট দ্যান হৃদয়, সাইফ হাসান মোর কনফিডেন্ট হবার পরেও 4 নাম্বার পজিশনটায় হৃদয়ই আগামীকালের আজকের ম্যাচে ইনফ্যাক্ট খেলতে নামবেন। কেন আমি এই কথাটা বলছি? টপ 3 তো আমরা জানি, এখানে পরিবর্তনের কোনো জায়গা বা সুযোগ নেই। তানজিদ হাসান, তামিম, পারভেজ হোসেন, ইমন, লিটন কুমার দাস, টপ 3 ফিক্সড। নাম্বার 4-এ তাওহিদ হৃদয় থাকবেন। 5 and 6 কারা খেলবেন এই দুটো পজিশনে? 5-6-এর জায়গাটা আমরা সবাই জানি। 5-6-এর জায়গা যারা খেলবেন, আমাদের শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিক। এটাও একটা টেনশনের জায়গা, কারণ এই দুজন আসলে তাদের রোলটা প্রপারলি প্লে করার সুযোগ পাননি। শামীম পাটোয়ারি অসুস্থ ছিলেন, সুযোগ পান নাই। সুযোগ পেলেও আসলে যে ব্যাট করার সুযোগ হইতো নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম 2 ম্যাচে, সেটারও আসলে খুব বেশি গ্যারান্টি ছিল না। জাকের আলী অনিকও সেই সুযোগটা খুব বেশি পাননি। একটা ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন, 150+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেটাও নেদারল্যান্ডসের বিপক্ষে। সো আমার কাছে মনে হয় আনটেস্টেড সিচুয়েশনে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে ফিনিশিং রোল বা স্লগ ওভার্সে যারা রোল প্লে করবে। পরের যে 4টে স্পট, বাংলাদেশ আবারও বলিনি 6 জনের বেশি ব্যাটার খেলাতে পারবে না। সেই জায়গাটা বা সেই কি বলবো, মানে রিল্যাক্সেশনের জায়গাটা বাংলাদেশ দলের নেই, ফ্লেক্সিবিলিটির জায়গা বাংলাদেশ দলের নেই। 5 জন বোলার আগের ম্যাচে যারা খেলেছেন, তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসবে? দেখুন, এখানে পরিবর্তন দিয়ে যদি আপনি আলোচনা করেন, আলোচনা করাটা খুব সহজ এবং সুযোগ রয়েছে। যেই মাঠে আফগান বোলাররা 100-র আগে প্যাক্ট করে ফেলেছিল হংকংকে, সেই হংকং একই মাঠে বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টের এগেনস্টে অলমোস্ট 150 স্কোর করেছে।
তার মানে কি বোলাররা তো খারাপ করেছে, তার মানে দাঁড়ায় বোলাররা ফেল করেছে। এবং সবচেয়ে বেশি রান দেওয়ার হিসাব অ্যারাউন্ড 9.5 পার ওভার তাসকিন আহমেদ। তাসকিনকে কি আপনি ড্রপ করবেন, খেলাবেন না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাসকিনকে বাংলাদেশ দল খেলাবে, কিন্তু বাংলাদেশ ম্যানেজমেন্ট যতটুকু শোনা যাচ্ছে শরীফুলকেও খেলাতে চায়। শ্রীলঙ্কার এগেনস্টে শ্রীলঙ্কার মাটিতে শরীফুলের পারফরমেন্স খুবই ক্লিনিক্যাল ছিল, সেই শরীফুলকে যদি খেলাতে চাই ইউ হ্যাভ টু ড্রপ সামওয়ান অ্যাট লিস্ট। তাসকিনকে ড্রপ না করেন যদি আপনি, মুস্তাফিজকে ড্রপ করার কোনো যুক্তি নেই। তানজিম সাকিব সবশেষ ম্যাচে সবচেয়ে ইকোনমিক্যাল ছিলেন, অ্যাগ্রেসিভ ছিলেন, স্কোরটা 150-র উপরে চলে যেতই ওই সময় তিনি শেষ মুহূর্তে ব্রেক থ্রু এনেছেন, 4 ওভার 21 রান 2 উইকেট। এই প্লেয়ারটাকে আপনি কি ড্রপ করবেন? বাংলাদেশ দল আমার কাছে মনে হয় দে আর আন্ডার প্রেশার রিগার্ডিং দ্য ডিসিশন অফ তানজিম সাকিব, শরীফুল, মুস্তাজ। এদের কেউ একজনকে বসিয়ে শরীফুলকে খেলাবে কি খেলাবে না। এখানটায় হতে পারে যে যেই 3 জন পেসার খেলেছেন তাসকিন ডিসপাইট বিং কস্টলি ইন দ্য লাস্ট ম্যাচ, তার উপর আস্থা রাখার যথেষ্ট রিজনস রয়েছে। তাসকিনকে ড্রপ করার আমি কোনো কারণ দেখি না, একটু ইকোনমিক্যাল ছিলেন না। কিন্তু শরীফুলকে খেলাতে হলে যাদেরকে বাদ দেবার নাম আসছে তাদের বাদ দেওয়াটাও কঠিন। সো আমি পেস ডিপার্টমেন্টে পরিবর্তন দেখি না, আলোচনা আছে, সম্ভাবনা আছে, কিন্তু আমি পরিবর্তন দেখি না। স্পিন ডিপার্টমেন্ট নিয়েও আলোচনার জায়গা রয়েছে। শাক মেহেদী যেভাবে আমরা এক্সপেক্ট করেছিলাম সেই এক্সপেকটেশনস ফুলফিল করতে পারে নাই। আবার একই সাথে রিশাদ 31 রান দিয়েছেন, প্রথম 22 বলেই সে 31টা রান তিনি দিয়েছিলেন। এখন রিশাদ হোসেন উইকেট 2টা পেলেও কিন্তু একদম শেষ 2 বলে 2টা উইকেট পেয়েছেন। সংখ্যা যদি দেখেন 31 রান 4 ওভার 2 উইকেট ইজ গুড, বাট একই সাথে যদি আপনি সিচুয়েশন দেখেন তাদের 143 করার পথে রিশাদরা কিন্তু একটা পজিটিভ রোল প্লে করেছিল অন বিহেভ অফ দ্য হংকং ব্যাটার্স। সো রিশাদকে আপনি খেলাবেন কিনা, শাক মেহেদী আপনি বাদ দিবেন কিনা, নাসুমকে আপনি ঢোকাবেন কিনা, এই জায়গাও আমার কাছে কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ দল একজন লেগ স্পিনারকে ড্রপ না করে আরো একটা চান্স দিয়ে, খারাপ করেছেন রিশাদ আমি সেটা বলছি না, নাসুমকেই বসিয়ে রাখবে। সো ওভারঅল সিচুয়েশন যা দাঁড়াচ্ছে তাতে যদি রিশাদ এবং শাক মেহেদী খেলেন, তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম সাকিব খেলেন, বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তনের সম্ভাবনা নেই। ব্যাটিং ডিপার্টমেন্টে যদি নাম্বার 4-এ আপনি প্রবল সম্ভাবনা থাকার পরেও, প্রবল ইফেক্টিভিটি থাকার পরেও, প্রয়োজনীয়তা থাকার পরেও, নেসেসিটি থাকার পরেও সাইফকে না খেলান, তাহিদ হৃদয়কে খেলান, তাহলে 3টা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা বাংলাদেশ আনচেঞ্জড 11 নিয়ে খেলতে নামার সম্ভাবনা খুব বেশি। 11টা কেমন হচ্ছে সেই হিসাবে আপনারা সবাই জানেন যে শুরুটা কারা করবেন। শুরুতে আপনারা আমাদের যে 2 জন আমি বলেছি তারাই থাকবেন, এবং এক্সপ্লোসিভ একটা স্টার্ট হলে পুরো দলের জন্য কাজটা খুব সহজ হয়ে যাবে। নাম্বার 3 লিটন কুমার দাস, নাম্বার 4 তাওহিদ হৃদয়, নাম্বার 5 শামীম হোসেন পাটোয়ারি, নাম্বার 6 আপনারা সবাই জানেন আমাদের জাকের আলী অনেক, নাম্বার 7, 8 শাক মেহেদী, তানজিম সাকিব, নাম্বার 9 রিশাদ হোসেন, নাম্বার 10 তাসকিন আহমেদ এবং 11 মুস্তাফিজুর রহমান। এই 11 আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ খেলাবে আজকের ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে, এবং সবশেষ ম্যাচে সেম 11 তারা খেলিয়েছিল। চান্স থাকার পরেও সাইফ হাসানের খেলার সম্ভাবনা খুবই কম। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।